ছাত্রছাত্রী এবং বনদপ্তর থেকে আগত আধিকারিক সকলকেই আমার আন্তরিক অভিনন্দন দিয়ে আমি দু একটা কথা বলবো। আজকে আমাদের একটা আলোচনা সভা এখানে আয়োজন করা হয়েছে, সেটা হলো আত্মসচেতনমূলক একটা আলোচনা সভা। আত্মসচেতনমূলক মানে বন্যপ্রাণীর হাত থেকে আমরা কিভাবে আত্মরক্ষা করবো সেই ব্যাপারে যারা এসেছেন বাইরে থেকে তারা আপনাদের দু একটা কথা বলবে। তোমরা গন্ডগোল একদমই করবে না, তোমরা মনোযোগ দিয়ে তাদের কথা শুনবা। শুধু শুনলেই কিন্তু হবে না, শুনলেই কিন্তু হবে না। তোমরা কি করবা, বাড়িতে গিয়ে তোমাদের দাদা দিদি পাড়া প্রতিবেশী মা বাবা সবাইকে কিন্তু তুমি তোমরা কিন্তু সেই ব্যাপারে জানাবা। তারাও কিন্তু কিভাবে সচেতন হবে বন্যপ্রাণীর হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। তোমরা স্কুলে এসে বলতাম মাঝে মাঝে যে ম্যাম আমাদের সামনে কিন্তু হাতি বেরিয়েছে, কালকে বাইসন বেরিয়েছে, কিন্তু আমরা অনেকেই জানি না। হ্যাঁ, আমাদের অনেকেরই অজানা রয়ে গেছে যে কিভাবে তাদের হাত থেকে আমরা আত্মরক্ষা করতে পারবো। শোনো, আজকের এই আলোচনা সভা আমার অনেকদিন থেকেই একটা ইচ্ছা ছিল। তোমরা যখন বলতে স্কুলে এসে যে ম্যাম হাতি বেরিয়েছিল, কালকে বাইসন বেরিয়েছিল, ওকে কি বলে আঘাত করেছে, তখন আমার একটা মনে মনে প্রশ্ন জিজ্ঞাসা ছিল যে এই ব্যাপারে বাচ্চাদের যদি কিছু বলা যায় কিংবা কিছু একটা কিভাবে আত্মরক্ষা করা যায় সেই সমস্ত বন্যপ্রাণীর হাত থেকে, এই ব্যাপারে যদি আমরা কিছু আলোচনা করি কিংবা তাদের যদি বলে দিতে পারি তাহলে আমার মনে হয় তারা উপকৃত হবে। আমি আর বিশেষ কিছু বলবো না। এই রেঞ্জার সাহেব এসছে বিনারা বনদপ্তর থেকে, ওনাদের মূল্যবান বক্তব্য পেশ করবেন। তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবা, গন্ডগোল না করে। আর শুধু শুনলেই হবে না, বাড়িতে গিয়ে আশেপাশের লোকদেরকেও তোমরা কিন্তু জানাবা। তাহলেই আজকের আলোচনা সভা সার্থক হবে। আমি আর নমস্কার সবাইকে, আমি সুগতম। আজকে এখানে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। ম্যাম তো বললো সবাইকে, সেটা হচ্ছে হাতির যে সমস্যাটা এদিকে হচ্ছে। তো এই স্কুলের প্রধান শিক্ষিকা যিনি রয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগটা আমাদের এখানে করে দেওয়ার জন্য, যাতে আমরা এই স্কুলটাতে যে প্রোগ্রামটা করতে পারছি। আমরা ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘ 12 বছরের উপরে হয়ে গেল আমরা বিভিন্ন ধরনের কাজ করে চলছি, সমাজসেবা কাজ চলছি। তো এই যে বন্যপ্রাণীর যে সমস্যা, এটা রুখতে কিছু প্রোগ্রামে আমাদেরকে সাহায্য করছে। জলদাপাড়া বন বিভাগ রয়েছে, এখানে রয়েছে জলদাপাড়া দক্ষিণ রেঞ্জের রেঞ্জার, তিনি আমাদের সহযোগিতা করছে এই প্রোগ্রামটি করার জন্য। তো আজকে আমরা এখানে বেশি কিছু করবো না, কিছু আমরা সচেতনতামূলক কিছু আলোচনা করব। তো আমি প্রথমে বলবো যে আমাদের যে রেঞ্জার স্যার রয়েছে তাকে দিয়ে শুরু করতে। আচ্ছা, প্রথমে আমি শিক্ষিকা মহাশয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি এই একটা সুন্দর একটা ব্যবস্থা করার জন্য, সাথে আমাদের সাথে অন্য শিক্ষিকা রয়েছে তাদেরকে ধন্যবাদ, তারা আমাদেরকে সময় দিয়েছেন। আর আমি এই প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি আসে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এটা ব্যবস্থা করেছেন। তো আজকে আমি রাজীব চক্রবর্তী আমার নাম, আমি রেঞ্জ অফিসার জলদাপাড়া সাউথ রেঞ্জ। জলদাপাড়া যে আমাদের ওয়াইল্ড ডিভিশন আছে, সেই ওয়াইল্ড ডিভিশনে আমাদের রেঞ্জটা। আজকে তোমরা যারা আছো এখানে, তোমরা জানো যে এখানে অনেক সময় তোমরা হাতি বা বাইসন বেরিয়ে আসে, এসব কিন্তু বলে কয়ে আসে না যে আজকে আসবে বা কালকে আসবে, বলে কয়ে আসে না, হঠাৎ করে আসে। তখন কী হবে, তোমরা যদি জানা থেকে যে আমরা কী করবো, তাহলে তোমাদের গার্জেনদের মাধ্যমে তোমরা সচেতন হতে পারবে এবং বুঝতে পারবে যে কী করা যায়। এই জন্য আমাদের আজকে এখানে আসা এবং তোমাদের এখানে বোঝানো। যা বলবো মন দিয়ে বুঝবে, যদি বুঝতে না পারো জিজ্ঞাসা করবো, কোনো রকম ভয় নেই। বুঝা গেল? তো এখন আমাদের আগে কিন্তু এখানে কোনো হাতি বা বাইসন বেরোতো না। আমাদের আসার এখানে উদ্দেশ্যটা হলো এগুলো বেরোলে তোমরা কী করবে। বক্সার জঙ্গলে থাকে, কোনো সময় আমাদের জলদাপাড়া জঙ্গলে থাকে, কোনো সময় গুরুমা জঙ্গলে থাকে। তো এটা ঘুরে বেড়ায়। এরা কী করে, ধরুন আমাদের যখন এরা জলদাপাড়া জঙ্গলে আসে, বিশেষত কুঞ্জনগর জঙ্গলে, ওরা কিছু হাতি, সব হাতি কিন্তু আসে না, কিছু হাতি যারা আছে তারা কিন্তু জঙ্গলের বাড়ি চলে আসে। চলে এসে এই খাওয়া লোভে সাধারণ চলে আসে। ধান 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 লাগিয়েছে সবাই, ধান খাওয়া লোভে চলে আসে। তখন ভুট্টা চাষ করে সেই ভুট্টা খাওয়া লোভে চলে আসে। অনেকে বাড়ির মধ্যে ধান লাগিয়েছে, ধানের গন্ধে চলে আসে। এই কারণে আসে।
আমাদের অফিস থেকে যাতে হাতি না আসতে পারে তার জন্য কিন্তু আমাদের তোমার চাইলে ইলেকট্রিক ফেন্সিং দেওয়া থাকে, অর্থাৎ যাতে সেটা শর্ট খাবে না, ওদের ক্ষতি হবে না, কিন্তু ওরা একটা আঘাত পাবে যাতে ওরা আসতে না পারে, বুঝে গেল। কিন্তু তাও হাতি একটু বুদ্ধিমান প্রাণী, ওরা কি করে আবার একটা গাছ ফেলে দেয় তার মধ্যে ফেলে দিয়ে আর চলে আসে। তো এই জন্যই আমাদের একটু অসুবিধা হয় যে ওদেরকে ওদের আটকে রাখা, বুঝতে পারলাম। সেইগুলো যারা আসে সেগুলো যদি আমাদের গ্রামে আসে কী করবো, এই জন্য আমাদের আজকে তোমাদেরকে বলা। প্রথম যেটা করতে হবে, যদি তোমরা যদি দেখো যে হাতি এসছে বা হাতি শুনছো হাতি এসছে বা পাশের বাড়িতে কোনো শব্দ পাচ্ছ, ঘর ভাঙছে, তোমাদের প্রথম করণীয় হচ্ছে হলো তোমরা কিন্তু ঘর থেকে বেরোবে না। ঘর থেকে না বেরোবে তোমরা একটা সেফ মানে নিরাপদ জায়গাতে তোমরা থাকবে। আর সঙ্গে সঙ্গে কী করতে হবে, তোমাদের গার্জেনের মাধ্যমে আমাদের ডিপার্টমেন্টের স্টাফকে খবর দিতে হবে। আমাদের স্টাফ সবসময় এই আশেপাশে ঘোরাঘুরি করে, তাদেরকে খবর দিতে হবে, তারা এসে হাতিটাকে ওরা ড্রাইভিং করে নিয়ে যাবে, বুঝা গেল। তোমাদের কিন্তু বা তোমাদের গার্জিয়ানকে সেই সময় কিন্তু বেরোনো যাবে না। এখন দেখা গেল রাতের বেলা শব্দ নেই, হাতি এসে তোমরা জানো না, হতে পারে। তো তোমরা এখন রাতে ঘর থেকে বাইরে বেরোলে, তোমাদের বাথরুম করতে বা কিছু করতে বাইরে বেরোলে, তো সেখানে তোমাদের হাতি থাকতেই পারে, তোমাদের বুঝবে না। সেই সময় হাতির সামনে যদি হাতি কিন্তু কাউকে মারতে চায় না, হাতির সামনে যদি কিছু একটা পড়ে যায় তখন সেই নিজের আত্মরক্ষার জন্য তাকে কিন্তু ও আক্রমণ করে। নিজে থেকে হাতি কিন্তু কোনোদিনও কাউকে ফিরে এসে যাবে না, তারা কিন্তু তাদেরকে নিজে থেকে আত্মরক্ষার জন্য তারা কিন্তু তাকে আঘাত করে। তার জন্য আমাদের যেটা করতে হবে, যদি আমরা রাত্রিতে বাইরে থেকে বেরোই তাহলে আলো জ্বালিয়ে আমাদের বেরোতে হবে এবং চারিদিকে দেখে বেরোতে হবে যাতে কিছু না থাকে, বুঝা গেল। আগে দিনটা যেহেতু হাতি আসতো না, আগে ফ্ল্যাট ছিল, কিন্তু এখন ইদানিং এই বর্ষাকাল এই বৃষ্টির সময়টা কিন্তু বেরিয়ে আসছে। তাই এই জন্য সচেতনতা তোমাদের জানাটা খুব দরকার। তোমরা জানলে বাইরে থেকে বলতে হবে, বুঝে গেল। অর্থাৎ বাইরে থেকে বেরোলে আলোটা জ্বালিয়ে বা দেখে চারিদিকে দেখে বেরোতে হবে। ভোরের দিকে তোমাদের বাড়ির লোকজন যদি বেরোয়, ভোরের দিকে যদি মর্নিং ওয়াক করে, অনেকে করে তো সেই ক্ষেত্রে কিন্তু সচেতন হয়ে করতে হবে যাতে দুর্ঘটনা না ঘটে। প্রতিদিন কিন্তু হাতি আসে না, বছরে 3-4 দিন 5 দিন, ওই দিনটাই কিন্তু ওই দিনটা আসলে কী করবো তার জন্য সচেতনতা। প্রথমে কী বলতে হবে, হাতির খবর শুনলে বা বন্য প্রাণীর খবর শুনলে বাড়িতে থাকতে হবে, দেখার জন্য বাড়ি যাওয়া যাবে না, বুঝে গেল না গেল। দেখতে ইচ্ছে করলো ওটাকে আমরা একটু দেখি, সামনে গিয়ে দেখি, ওটা করা যাবে না, বুঝে গেল। বা অন্য বন্য প্রাণী ভাষণ চলে আসলো, তোমরা ভাবলে যে না দেখতে যাই, তোমার গাছে দেখতে যাক, ওসব দেখার জন্য যাবে না। আর 2 নম্বর বললাম, যদি এসব খবর তোমরা পাওয়া হাতে চলে আসছে তাহলে আমাদেরকে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে হবে। দিদিমণি ম্যাডামকে আমি নাম্বারটা দিয়ে রাখবো আজকে, তাহলে কোনো কারণ হলে তোমাদের যদি আমাদের সাথে অসুবিধা হয় তাহলে তোমরা ম্যাডামকে কন্ট্যাক্ট করে আমাদেরকে সমস্যা পেয়ে যাবে, এটা বুঝে গেল। আর দিনের বেলা সাধারণত অনেক সময় দিনের বেলা কিন্তু বাইসন বা হাতি রয়ে যায়, থাকে না। খোলাঘাটাতে কিন্তু আমাদের এই বছর এই জানুয়ারি মাসে খোলাঘাটাতে আমাদের এই সুভাষপল্লিতে কিছু সামনে কিন্তু হাতি ছিল না। ওই সময়টা কিন্তু আমাদের হলো যেহেতু সমস্ত মানুষ নিজেদের ঘরে বন্দি ছিল, ঘর থেকে কেউ বেরোয় নেই, তার জন্য কোনো দুর্ঘটনা ঘটেনি, বুঝতে পারলাম। যদি কেউ বেরোতো তাহলে কিন্তু সম্ভাবনা থাকতো। আবার বললাম, হাতি কিন্তু নিজে থেকে এসে তোমাদেরকে আক্রমণ করবে না, বুঝতে গেল। তোমরা যদি সামনে পড়ে যাও তখনই ও ভয় পেয়ে আক্রমণ করবে, বুঝতে পারলো। এটা একটা ব্যাপার। আর একটা হলো, তোমরা জানো যে আমাদের সবারই বাঁচার অধিকার আছে, বন্য প্রাণীদের বাঁচার অধিকার আছে তো। আজকে আমাদের যে পরিবেশের যে ভারসাম্যটা বজায় রাখার জন্য কিন্তু প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা প্রাণী কিন্তু দরকার আছে। আজকে দেখো হাতি কি করে, হাতি কিন্তু বিভিন্ন রকম ফল গাছের লতা পাতা খায়, তাই তো। খাওয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং তাদের প্রোটিনের মাধ্যমে সেই বীজটা কিন্তু পড়ে, সেই বীজটা কিন্তু হাতি জন্ম নেয়। তার ফলে কিন্তু আমাদের
হাতির সংখ্যা বৃদ্ধি পায় এবং বৃক্ষরোপণ হয় হাতির মাধ্যমে। আজকে দেখো একটা যে লেপার্ড বা চিতাবাঘ বা বাঘ, চিতাবাঘ তো আমাদের এখানে নেই, লেপার্ড বা বাঘ যে থাকে তাদের কি প্রয়োজনীয়তা আছে। আজকে দেখো হরিণ আছে, হরিণ তোমার শুনেছো নাম হরিণ, দেখেছো হরিণ, কিন্তু যদি বাঘ না থাকে হরিণ কিন্তু সংখ্যা বেড়ে যাবে। আজকে আমাদের শালকুমার যে ফরেস্ট আছে, শালকুমার আশেপাশে কিন্তু হরিণের সংখ্যা প্রচুর বেড়ে গেছে, কেন বলে বাঘ কিন্তু নেই। আর সেই হরিণ সংখ্যা বাড়ানোতে সেই হরিণ কিন্তু পাশের গ্রামে ঢুকে যাচ্ছে এবং পাশের গ্রামে ঢুকে তাদের ফসলের কিন্তু ক্ষতি করছে। সামান্য হরিণ, ওটাই বলছি যে প্রত্যেকটা প্রাণীর দরকার আছে। আজকে যদি হরিণ যদি না থাকে তাহলে কিন্তু জঙ্গলের ফরেস্ট জঙ্গলের উপরে বেড়ে যাবে, যাবে কিনা? তার জন্য কিন্তু প্রত্যেকটা প্রাণী কিন্তু প্রয়োজন আছে। আমাদের কিছু সিস্টেম যদি বলে রাখতে চাই, আমাদের কিন্তু বাস্তুতন্ত্র বা পরিবেশ করতে চাই, সমস্ত প্রাণী দরকার আছে। তার জন্য প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসতে হবে। কিছু জায়গায় কিছু জিনিস দেখা যায় যে ওই কিছু পাখি পোষে কিন্তু, বাড়িতে পাখি পোষে না, ওটাও কিন্তু কিছু বেআইনি কিন্তু, ওটা কিন্তু বেআইনি। কারণ পাখি কিন্তু সে কিন্তু জঙ্গলে বা গাছে ঘুরে বেড়াবে নিজের মনের মতো করে, তাকে যে পুষছে মানে খাঁচার মধ্যে আটকে রাখছে নিজেদের আনন্দ পাওয়ার জন্য, নিজেদের দেখার জন্য, ওটা কিন্তু বেআইনি। গণতন্ত্র যদি আমরা যদি আইনত ব্যবস্থা নিই তাহলে কিন্তু ওটা কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ করবে। তাই ওরা নিজেরা তো বাইরে পাখি বুঝবে না, যদি কেউ পুষে তাকে কিন্তু না করবে, বুঝা গেল? তার মধ্যে আর একটা বিষয় বলা, সেটা হলো বন্য প্রাণীকে কিন্তু আঘাত করা যাবে না, মানে মারা যাবে না। বন্যদের মারা যাবে না, তোমাদের কারো কিছু করবে না, তোমাদের গার্জিয়ানদের বলার উদ্দেশ্যে যে আমরা আগে বললাম সবাই বাঁচার অধিকার আছে, তো ওদের জন্য কিন্তু সরকার থেকে একটা আইন করা আছে, বন্যপ্রাণী আইন। তো এর জন্য বললাম যে ওদের তোমরা দেখবে, তোমরা হলো বাচ্চা তো আজকে আছো, তোমরা কিন্তু বড় হবে, তাই তোমাদেরকে আমরা কেন মিটিংটা করলাম, তোমাদের কেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করলাম, তাদের তোমার মাধ্যমে তোমরা ভালো বুঝবে ও তোমাদের গার্জিয়ানকে তোমরা বোঝাবে, বুঝা গেল? আর তোমরা জানো যে পরিবেশ রক্ষা করার জন্য গাছ লাগানো দরকার। তোমরা যদি প্রত্যেকে একটা করে বাড়িতে গাছ লাগাই বর্ষার সিজনে, একটা গাছ লাগালে কিন্তু একটা কাল বাঁচবে, একটা গাছ যদি প্রাণ বাঁচে তা আমরা বাঁচবো, তাই তো সবাই জানি আমরা। তো সবাইকে লাস্টে সব মিলে একটা কথাই বলবো, যদি কোনো হাতি বা বাইক হোক, দিনের বেলা হোক রাতের বেলা হোক, যদি চলে আসে নিজেরা দেখার জন্য আগে যাওয়া যাবে না, তাহলে তোমাদের কিন্তু জীবনহানি ঘটতে পারে, আঘাত ঘটতে পারে। তোমরা ম্যাডামকে বলবে বা আমাদের বন্ধুবান্ধব আমাদের এসে নিজের ব্যবস্থা করবে। আর তোমাদের দেখার যে ইচ্ছা থাকে হাতে বা কিছু, তাহলে আমাদের ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করে আমরা তোমাদেরকে ভিতরে আমাদের গাড়িতে ঘুরাতে পারবো, বুঝা গেল? তোমরা যদি ঘুরতে চাও আমরা ভিতরে তোমাদের দেখাবো, তাও তোমরা কিন্তু ওই চলে আসে ওরা দেখার জন্য যাবে না, তাতে ওরা একটু ভয় পায়, মানুষ দেখলে ভয় পায়, ভয় পাওয়ার পরে কিন্তু আঘাতটা করে, বুঝতে পারলা তো? ঠিক আছে, আমি এইগুলো বক্তব্য শেষ করছি, আগামীতে আমাদের আরো ভাইরা আসবে বলবো। ধন্যবাদ। আচ্ছা স্যার যেটা বললো সবাই শুনছো তো? যে নিয়মগুলো মানতে বলছে সবাই মেনে চলবে তো? হ্যাঁ। তাই? আচ্ছা হাতি কে কে দেখেছো? আমি। কিছুদিন আগে আমাদের ফালাকাটা স্যার বললো জানুয়ারি মাসে এসেছিল, তো হাতিটা তো আমাদের এই রাস্তা দিয়ে গিয়েছিল। হ্যাঁ। তোমাদের বাড়ি বলতে গেলে অনেকেরই বাড়ির উপর দিয়ে এই পেছন দিকটা দিয়ে হাতি গিয়েছিল। তো হাতি যাতে আমাদের কোনো ক্ষতি না করে, তো সেই বিষয়ে স্যার আমাদের বললো কিছু নিয়ম মেনে চলতে হবে, তো সেগুলোই আমি আরেকবার বলবো। আচ্ছা কে কে ফরেস্ট থেকে ঘুরতে গিয়েছো? ফরেস্ট কি কেউ গিয়েছো? আচ্ছা অনেকে দেখবে ফরেস্টে গেছে পিকনিক খেতে, পিকনিক থেকে আসার সময় দেখছে রাস্তার ধারে ফরেস্ট, তো সেখানে ফরেস্ট আছে, যাই ফরেস্টে গিয়ে দেখে আসি ফরেস্টের ভিতরটা কেমন, কিছু পশু পাখি আমরা দেখতে পারি কিনা। তো অনেকে কি করে চলে যায়, তো সেখানে কিন্তু আমরা কখনো যাব না, কারণ ফরেস্টের ভিতরে অনেক রকমের পশু পাখি থাকে, সেখানে যে শুধু হাতি থাকবে সেরকম কোনো মানে নেই। একটা যদি কোনো পশু জঙ্গলি পশু এসে তোমাকে আক্রমণ করে, তার ক্ষতি কিন্তু তোমারই হবে,
হাতিটার কোনো ক্ষতি হবে না, হাতি বা অন্য কোনো ক্ষতি। তো আমরা কোনো সময় বিনা পারমিশনে কোনো ফরেস্টে ঢুকবো না। তো স্যার বললো তোমাদের কোনো সময় হাতি দেখার ইচ্ছে হলে ম্যামের সাথে কন্ট্যাক্ট করে স্যাররা নিয়ে যাবে স্যারদের ফরেস্টে। তো এটা সবাই মাথায় রাখবে। তোমরা যখনই কোনো সময় ফরেস্ট এরিয়াতে যাবা তখন কিন্তু কখনোই একা অথবা বিনা পারমিশনে ফরেস্টে ঢুকবা না। আরো অনেকে আছে দেখবা হচ্ছে ফরেস্টে যায় ভোরবেলা হচ্ছে কাঠ কুড়োতে, গাছের কাঠ কুড়োতে যায়। তো সেটা করা যাবে না, কারণ গাছ কাটছে মানুষ। আর আচ্ছা তোমাদের একটা কোশ্চেন করি, আমরা অক্সিজেন কিসের থেকে পাচ্ছি? গাছ থেকে। গাছ। আচ্ছা গাছ কাটলে যেরকম পশু পাখিরও ক্ষতি হচ্ছে সেরকম কিন্তু আমাদেরও ক্ষতি হচ্ছে। পশু পাখি তাদের থাকার জায়গা কিন্তু পাচ্ছে না, তাদের থাকার জায়গা নষ্ট হচ্ছে, সেটা একটা ফাঁকা মাঠের মতন হয়ে যাচ্ছে, তখন তারা সেখানে থাকতে পারবে না। এর ফলে বেশিরভাগ টাইমেই কিন্তু অনেক পশু পাখি আসে, বিশেষ করে হাতিও আমাদের লোকালয়ে চলে আসছে। তো অক্সিজেন না পাওয়াতে আমাদেরও কিন্তু একদিক থেকে ক্ষতি হচ্ছে, ওই অন্য দিক থেকে কিন্তু হাতিদেরও থাকার জায়গা, নিজেদের বাড়িটারও ক্ষতি হচ্ছে। আমাদের যেরকম বাড়িঘর আছে ওদের কিন্তু বাড়িঘর নেই, ওরা সেই ফরেস্টের মধ্যেই থাকে। ঠিক আছে? অনেকে আছে ভোরবেলা নদীর ধারে মলমূত্র ত্যাগ করছে। তো নদীর ধারে, নদী তো আমরা তো আমাদের হাত পা আছে, বাড়িতে জল আছে, জলের বোতল দিয়ে আমরা জল খাচ্ছি, ফ্রেশ জল। তো নদীর পশু পাখিরা যারা আছে ফরেস্টে, হাতি, তারা তো নদীর জলে গিয়েই জল খাচ্ছে, সেখানেই স্নান করছে, সেখানেই জল খাচ্ছে। তো আমরা যদি সেই মানে পশু পাখিরা যদি সেই জল খায় যেখানে আমরা মলমূত্র ত্যাগ করে রাখছি, তাতে কি ক্ষতিটা তো পশু পাখিরই হচ্ছে, তাতে তাদের সংখ্যাও কমে যাচ্ছে, বিভিন্ন ভাইরাস ছড়াচ্ছে। কিন্তু এগুলো কিন্তু কখনোই আমরা কেউ করবো না। ঠিক আছে? আরো কিছু জিনিস আছে যেটা অনেকে এই লোকালয়ে হাতি চলে আসছে তখন, আচ্ছা আরো বাড়ির আশপাশে যদি হাতি চলে আসে তোমরা তখন কি করবা? কে কে দেখতে যাবা হাতি যদি চলে আসে? কেউ যাবে না? হ্যাঁ, কেউই বেরোবে না, কারণ হাতি যদি কোনো সময় লোকাল এরিয়াতে চলে আসে এটা তোমাদেরও প্রাণহানি হতে পারে এর কারণে। কারণ হাতিকে তোমরা দেখতে যাচ্ছ, হাতি তোমাদের দেখে উল্টা আক্রমণ করবে। তো তখন সেখানে আমরা হাতিকে দেখতে না গিয়ে হচ্ছে স্যার বললো যে বন বিভাগের যে নাম্বারটা সেখানে কন্ট্যাক্ট করবে তোমরা। নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে কেউ যাবে না সেই হাতিটাকে তাড়াতে। অথবা যদি কেউ ধরো বন বিভাগের কারোর নাম্বার নেই, এই যে আমাদের যে এনজিওটা ফালাকাটা কোয়াস ওয়েলফেয়ার সোসাইটি, এই নিচে আমাদের এই হেল্পলাইন নাম্বারটা আছে, এই হেল্পলাইন নাম্বারে কেউ যদি যোগাযোগ করো তখন আমরাও কিছু ব্যবস্থা করব। ঠিক আছে? এরপরে দাদা আছে, কিছু বলবে। আচ্ছা, স্যারও বললো, দাদাও বললো, ঠিক আছে। আমি একটা কথা বলি, হাতিরা আমাদের এখানে কেন আসছে বলো তো? সবাই বলো, হাতিরা কেন আসে আমাদের এখানে? খাওয়ার জন্য। তো ওদের কি জঙ্গলে খাওয়া নাই? আছে। আছে। খাওয়া আছে, তাহলে কেন আসবে ওরা? যদি খাওয়া থাকে তাহলে কেন আসবে? আমার যদি খিদে না লাগে আমি কি খাবো? না, খাবো না তো। ওদের খিদে পায়, খিদে পাওয়ার জন্য ওদের খেতে হবে। সেই খাবারটা যদি ওরা জঙ্গলে না পায় তখনই ওরা, ধরো তোমার ঘরে রান্না হয়, তখন তুমি কি করবে? দোকানে যাবে, দোকানে গিয়ে কিছু জিনিস কিনবে, সেটাতে খাবে। কিন্তু ওরা তো আর সেটা পারে না। ওদের কাছে না টাকা আছে না ওদের কাছে দোকান আছে। ওরা কি করবে? লোকালয়ে আসবে। লোকালয় মানে আমাদের এই এরিয়া। হ্যাঁ, এই যে তোমার বাড়িতে কলা গাছ আছে, জঙ্গলে হয়তো জঙ্গলের কলা গাছগুলো আমরা নিয়ে চলে এসেছি। জঙ্গলে কলা হয়, আমরা চুরি করে নিয়ে চলে আসি। জঙ্গলে ফুল ফল যাই হয় মানুষ সব নিয়ে আসে। মানুষ খুব লোভী, তো আমরা মানুষ, তো আমাদের মধ্যে খুব লোভ। আমরা সব জিনিস যেন নিজেদের জন্য নিজেদের করে রাখতে চাই। আমাদের যে আশেপাশে যত জন্তু জানোয়ার আছে তাদের কথা আমরা ভাবি না, কিন্তু এখন ভাবতে হবে। কারণ যদি তাদের কথা না ভাবি তারাও কিন্তু আমাদের কথা ভাববে না। একটা কথা জানো, পুরোনো সময় যখন জঙ্গল ছিল, ফরেস্ট ছিল, তখন কিন্তু হাতি, গন্ডার, বাইসন এরা আমাদের এখানে আসতো না। ওরা ওদের জায়গায় থাকতো, আমরা আমাদের জায়গায় থাকতাম, কোনো অসুবিধাই হতো না। ওরা এখন আসে কারণ কি ওদের ঘর নেই, বাড়ি নেই। ওদের ঘর বাড়ি বলতে কি, ওই জঙ্গলটাও আমরা কেটে দিচ্ছি। এই আজকে হয়তো এই রোড বানাতে হবে, এটা দেশের স্বার্থে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা জঙ্গল কেটে কাঠ নিয়ে যায়। কিছু লোক আছে জঙ্গল কেটে কাঠ না আনে নিজের বাড়িতে উনুন জ্বালানোর জন্য। অনেকে কাঠ বিক্রি করে, অনেকে ফলমূল জঙ্গল থেকে চুরি করে নিয়ে আসে, সেগুলো বিক্রি করে। অনেকে অনেক ধরনের কাজ করে, জঙ্গল থেকে জিনিস নিয়ে আসে, যেগুলো আমাদের অধিকার নেই, ওগুলো আমাদের না। জঙ্গলের জিনিস জঙ্গলের জন্য। আমার বাড়ির থেকে যদি, ধরো তোমার বাড়ি আছে, তোমার বাড়িতে তুমি রান্না করলে, তুমি একটা রান্না করলে মাছ মাংস অনেক জিনিস রান্না করলে। এখন আমি গেলাম তোমার বাড়িতে, তোমাকে না বলে তোমার জিনিসটা আমি নিয়ে চলে এলাম, তখন কেমন হবে? তখন তোমার রাগ হবে না?
তখন তোমার খিদে পাবে না, তোমার তো তখন খিদে লাগবে, তুমি নিজে খাওয়ার জন্য রান্না করেছো, নিজে খাওয়ার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করো, তখন কি হবে, এই বাবা আমার খাবারটা ওরা নিয়ে চলে এলো, এবার আমি ওদের বাড়ি যাবো, আমি ওদের কাছ থেকে নিয়ে চলে আসবো। কিন্তু ওরা সেটা বুঝতে না পারলেও ওদের খিদেটা তো আছে, সেই খিদের জ্বালায় ওরা কি করে আমাদের এই লোকালয়ে চলে আসে। লোকালয়ে আসে হয়তো আমাদের ওই চুয়াখলার সাইডে আমরা ধান গাড়ি, ধানের রোয়া গাড়ি, ভুট্টার ক্ষেত করি, এই বিভিন্ন ধরনের ফসল ফলাই। সেই ফসলগুলো কি করে, ওরা তো বোঝে না যে এটা মানুষের, এটা ওর, এটা রামের, এটা শ্যামের, ওর কাছে ওইটা খেতে গেলে আমাদেরকে ওর কাছ থেকে জিজ্ঞেস করতে হবে বা ওকে টাকা দিতে হবে। তো ওরা তো সেটা বোঝে না। ওরা কি করে, আসে দেখলো যে এই মাঠে ধান হয়েছে, বাহ বেশ সুন্দর পাকা ধান, বেশ সুন্দর ঘাস, সব খেয়ে চলে যায়। তারপরে দেখলো কারোর খেতে ভুট্টা হয়েছে, সব খেয়ে চলে গেল। এটাতে কি ওদের দোষ না আমাদের দোষ? দোষটা কাদের? আমাদের। সেই দোষটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আমাদের কাজটা কি বলো তো? তোমাদের মধ্যে কি মনে হয় যে কি করলে ওরা আমাদের এখানে আসবে না? ওদের জিনিস না আনলে। কিন্তু আমরা তো এই যে এতগুলো বছর গেছে, হ্যাঁ অনেক বছর তো হলো, অনেক বছরের মধ্যে যে আমরা যে জঙ্গল কাটলাম, ওদের যে খাবার দাবার সব নিয়ে চলে আসলাম, এখন তো কিছু নাই, বলা যায় 90 ভাগই নাই, কথার কথা 90 ভাগ নেই, ঠিক আছে? এখন কি হবে? এখন তো ওইটা হতে 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 তো অনেক টাইম লাগবে। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে আমরা গাছ লাগাবো, ঠিক আছে, নতুন করে গাছ কাটা বন্ধ করব, এই ধরনের কাজগুলো আমাদেরকে করতে হবে। তারপরে আরেকটা বিষয়, যেরকম স্যার বললেন, দাদা বললেন যে হাতি, বাইসন, গন্ডার এসব যখন আসে আমরা কি করি? এ বাবা হাতি এসছে, কি করি আমরা? বাড়ির থেকে বের হই তো আমরা দেখতে যাব, এই বাবা হাতি এসছে, গন্ডার এসছে, আমি কোনোদিনও দেখিনি, আমি হাতিটা দেখে আসি, আমি গন্ডারটা দেখে আসি, এই কাজটা করি। এখন ওদের কি, ওরা তো বোঝে না যে এ বাচ্চা, এ বড়, এ হচ্ছে তোমার হ্যাঁ কি করে দেখতে পড়ে, জানলা দিয়ে দেখতে হয়, তাই তো? না, এটাও করতে হয় না। যখন হাতি গন্ডার এসব আসে তখন দরজা জানলা সব বন্ধ করে দিতে হয়। ওরা যদি জানলা দিয়ে দেখে যে এখানে একটা লোক আছে, ওরা কি করবে, ওই টিনের, যদি পাকা ঘর হয় তাহলে হয়তো সমস্যা হবে না, এরকম দেওয়াল হলে সমস্যা হবে না, কিন্তু যদি টিনের ঘর হয় একটা ধাক্কা দিলেই টিনের ঘর ভেঙে যায়। একটা যদি ধাক্কা মারে, হাতি তো অনেক শক্তি, আমাদের ওজন কত? আমার ওজন 60 কেজি, একটা হাতির ওজন কত হবে? মিনিমাম এই 1000 কেজি 2000 কেজি ওজন হবে। একটা 2000 কেজি জন্তু যদি ধাক্কা মারে কি হবে? টিনের দেওয়ালটা এমনি ভেঙে যাবে, ভেঙে ঘরে ঢুকবে, ঘরে ঢুকে হয়তো মানুষটার ক্ষতি করবে। সেটা করবো না, আমরা দরজা জানলা বন্ধ করে দেবো, বন্ধ করে একটা নিরাপদ জায়গায় বসে থাকবো। আর সবার প্রথম যখনই আমরা কোনো ধরনের জন্তু জানোয়ার বন্য প্রাণী এসবের খবর পাবো, আমাদের কি করতে হবে? স্যারেদের ফোন নাম্বার ম্যাডামের কাছে দেওয়া থাকবে, বা তোমাদের যদি কারোর কাছে কোনো দপ্তরের নাম্বার নাও থাকে, কোনোভাবে জোগাড় করতে পারছো না, পুলিশের নাম্বার জোগাড় করবে। পুলিশের নাম্বার সবার কাছেই থাকে, ফোনে থাকে, সবাই ফোনে পুলিশকে যোগাযোগ করবে, পুলিশের থেকে স্যারেরা খবর পেয়ে ওই জন্তু জানোয়ারগুলোকে ট্যাকেল করার জন্য ওরা চলে আসবে, ওরা এসে সেটাকে নিয়ে যাবে, ঠিক আছে? আরেকটা কথা, স্যার যেরকম বললো পাখি, আমরা কি করি? হয়তো ওই যে টিয়া পাখি সবুজ রঙের দেখতে, ঠোঁটটা লাল হয়, গলার কাছে দুটো দাগ থাকে, খুব সুন্দর দেখতে পাখিটা, কোনোগুলো ছোট হয়, কোনোগুলো বড় হয়। হয়তো কারোর বাড়িতে টিয়া পাখি আছে? তোমার বাড়িতে আছে? আচ্ছা, তোমাদের বাড়িতে যে টিয়া পাখি আছে, তুমি একটা কথা বলো, তোমাকে যদি এই একটা ঘর, ঠিক আছে, এই ঘরটার ভিতরে আটকে রেখে দেওয়া হয়, কোথাও যাইতে দিবে না, কোথাও খেলতে দিবে না, তখন কেমন হবে? কেমন হবে যদি এইটুকু জায়গার মধ্যে তোমাদেরকে আটকে রেখে দেওয়া হয়? তুমি না বাইরে যেতে পারবে, না কোথাও খেলতে পারবে, বন্ধুদের সাথে দেখা করতে পারবে না, সারাদিন তোমার বাড়ির লোক আসবে, তোমার বাড়ির লোকের মুখই দেখবে, তোমার বাড়ির লোকের সাথেই কথা বলবে, তোমাকে যখন খেতে দিবে খেতে দিবে, যখন খেতে দেবে না দিবে না, ঠিক আছে? তখন তোমাদের কেমন লাগবে? কেমন লাগবে? খারাপ লাগবে তো? সেই পাখিটারও অবশ্যই খারাপ লাগবে, কারণ কি পাখিরা তো হচ্ছে মুক্ত আকাশের জীব, হ্যাঁ, ওরা মুক্ত আকাশে থাকবে, উড়বে, বেশ এখানে যাবে ওখানে যাবে, এই গাছে বসবে, ওই গাছের ফল খাবে, এখানে ঘুরবে, এইসবের জন্য তো পাখি তো খোলা আকাশের জিনিস। পাখিটাকে যদি একটা ছোট্ট খাঁচা আটকে রাখা হয়, তোমার যেরকম ঘরে আটকে রাখলে খারাপ লাগবে, খেতে দিবে না, কিছু করতে দেবে, তখন যেরকম খারাপ লাগবে, মনে কষ্ট লাগবে, সেরকম এই পাখিটারও কিন্তু কষ্ট হয়। ওরাও তো জীব, ওদেরও মানে কষ্ট হয়, দুঃখ হয়, আনন্দ হয়, এসবই কিন্তু ওদের আছে, ওদেরও বাঁচার অধিকার আছে, ওদেরও কিন্তু মুক্ত আকাশে উড়ে বেড়ানোর অধিকার আছে।
ওরাও জীব। এই পৃথিবীটা কিন্তু শুধু একা মানুষের জন্য না। মানুষ কয় হাজার বছর হয়েছে এসছে, মানুষ কিন্তু পৃথিবীতে সবচেয়ে নতুন জীব কিন্তু মানুষ। এই যে আমরা যে দুই পায়ে দাঁড়ায় আছি, জামা কাপড় পরি, চুল সুন্দর করে চুল কাটি, চশমা পরি, দাঁত ব্রাশ করি, আমাদের এইসব মানুষ কিন্তু খুব নতুন। আর ওরা ওই পাখি, গন্ডার, হাতি, বিভিন্ন প্রাণীরা যারা আছে ওরা কিন্তু এইখানকার আদি বাসিন্দা। ওদের গ্রহ এটা, আমাদেরও, কিন্তু তার সাথে আমাদের থেকে বেশি অধিকার ওদের। আমরা কি করছি, নিজের স্বার্থে, নিজের লোভে ওদের ঘরবাড়ি, ওদের অধিকার সব আমরা নষ্ট করে দিচ্ছি। একটা কথা জানো, ডোডো পাখি কে কে চেনো? ডোডো পাখির নাম শুনেছো বইয়ে? হ্যাঁ ডোডো, হ্যাঁ ডোডো পাখি শুনেছো? তারপর তাসমানিয়ান টাইগার, এটা যদিও তোমরা পাবে না। ডোডো, তাসমানিয়ান টাইগার, বিভিন্ন ধরনের প্রাণী আছে যারা বিলুপ্ত। মানে বিলুপ্ত মানে কি, ওরা এই পৃথিবীতে আর একটাও নেই। কেন নেই? ডোডো পাখিদেরকে যেরকম একটা আইল্যান্ড ছিল, মানে একটা দ্বীপ ছিল, তো সেই দ্বীপে প্রচুর ডোডো পাখি পাওয়া যায়। কিন্তু মানুষ, হ্যাঁ গোলাপি মাথার হাঁস, তারপরে গলাপাগস হচ্ছে তোমার কচ্ছপ, বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার আছে, পাখি আছে, যারা অনেকে আছে, অনেক পশু পাখি আছে বিপন্ন প্রায়, মানে যারা ওই প্রায় আর কিছুদিন হলে হারিয়ে যাবে এরকম অবস্থায়, অনেকে হারিয়ে গেছে। রয়্যাল বেঙ্গল টাইগার প্রায় বিলুপ্তির পথে ছিল, কিন্তু বর্তমানে আমাদের সৎ চেষ্টার কারণে বন দপ্তর, বিভিন্ন ধরনের এই ধরনের যে এনজিওগুলো, এদের প্রচেষ্টায় এখন মানে বাঘের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। একটা সময় ছিল মোটামুটি সারা দুনিয়াতে বেঙ্গল টাইগারের সংখ্যা ছিল 1000-এর মতো, এখন সেটা মোটামুটি বেড়ে 5000-এর উপরে দাঁড়িয়েছে। কেন? আমাদের এই যে বিভিন্ন জায়গায় জায়গায় বন দপ্তরের স্যারেরা গেছে, বিভিন্ন ধরনের এনজিও গেছে, গিয়ে বলেছে যে হ্যাঁ তোমরা যে বাঘ মারছো, বিভিন্ন ধরনের শিকারের ফাঁদ পাতো, ওদের যে খাবার নষ্ট করে দাও, এতে কি হচ্ছে, বাঘ হারিয়ে যাচ্ছে। বাঘ যদি হারিয়ে যায়, হরিণ বাড়বে, এই বাইসন বাড়বে, তারপর হচ্ছে তোমাদের বন মহিষ বাড়বে। বন মহিষ কি করে, বিভিন্ন জায়গায় এই জঙ্গলে ঢুকে যায়, ওর খেতে ঢুকে যায়, ওর বাড়িতে ঢুকে যায়, গিয়ে কি করে বিভিন্ন জিনিস নষ্ট করে দেয়। বাঘ কি করে, ওই বুনো মহিষ, বাইসন এদেরকে নিয়ন্ত্রণে রাখে, এরা যাতে বাড়তে না পারে ওদের শিকার করে। বাঘ থাকবে না, কিভাবে বুনো মহিষ বাড়বে, এতে মানুষের অসুবিধা হবে। হরিণ বাড়বে, এতে মানুষের অসুবিধা হবে। এই অসুবিধাগুলো যেন না হয়, প্রত্যেকটা জীবের প্রয়োজন আছে। যেরকম পাখি যদি না খায়, পাখি কি করে, পেয়ারা খায়, দেখি তো আমরা পেয়ারা খাই, পাখি কিন্তু পুরো পেয়ারাটা খায় না, আমরা যখন পুরোটাই খেয়ে নিই, পুরোটা খেয়ে নিয়ে আমাদের পুরোটা হজম হয়ে যায়, ওটা কিচ্ছু থাকে না, ওটার কিচ্ছু থাকে না। কিন্তু পাখি যখন খায়, অর্ধেকটা খায় বা কিছুটা খায়, কিছুটা খাওয়ার পরে ও কিন্তু বাকিটা ফেলে দেয়। বাকিটা যখন মাটিতে পড়ে, ওখান থেকে গাছ হয়, চারা গাছ হয়, আবার নতুন করে একটা জঙ্গল সৃষ্টি হয়। বা ও যখন এখানে খেলো, ধরো ওই কুঞ্জনগর থেকে খেয়ে আসছে, আমাদের এই পাশে একটা গাছ নেই, কথার কথা আমাদের কাছে, আমাদের এই এরিয়াতে জাম গাছ নেই, জাম গাছ বেশি পাওয়া যায় আমাদের জামতলা সাইডে, জাম গাছ কিন্তু এদিকে খুব একটা নেই। তো জামটা যদি খেলো বা খেতে খেতে এদিকে উড়ে আসলো, তো আসার পরে খাওয়ার সময় বীজটা এখানে ফেলে দিল, একটা সুন্দর জাম গাছ উঠলো, একটা বট গাছ উঠলো। কিন্তু যদি আমরা পাখিদেরকে আটকায় রাখি, পাখিদের শিকার করি, বিভিন্ন পশুর শিকার করি, তাহলে কি হবে, ওদের ঘর বাড়ি নষ্ট করে দিই, কি হবে, ওরা ওই জিনিসগুলো আর করতে পারবে না, আমাদের পরিবেশটা নষ্ট হবে। মানুষ যদি বাঁচতে চায়, মানুষের গাছের প্রয়োজন আছে, মানুষের খাবারের প্রয়োজন আছে, এই জিনিসগুলো কিন্তু আর আমরা মানে প্রাকৃতিক ভাবে পাবো না। আর চাষবাস করে কত কিছু করা যায়, কত কি করা যায়। এই যে আমাদের দুনিয়াতে যে মানুষের খাদ্যাভাব, মানে অনেকে দেখবে আফ্রিকান কান্ট্রিগুলোতে যাও, আফ্রিকার যে দেশগুলো আছে, আফ্রিকা মহাদেশে, সেখানে কিন্তু চাষবাস হয় না, ওখানকার পরিবেশটা খুব খারাপ। মানে খারাপ বলতে ওখানে খুব গরম, মাটি খুব শক্ত, খুব বেলে মাটি টাইপের, তো চাষবাস হয় না। ওদের কি হয়, খুব কষ্ট, খাবার দাবার খুব কষ্ট, বিভিন্ন দেশ থেকে ওদেরকে পাঠায়, তাহলে ওরা খেতে পায় না, হলে অনেকে অনেক রোগে ভোগে, খেতে পায় না, অনেক খাবার কষ্টে ভোগে, অনেক বিভিন্ন ধরনের কষ্ট হয়। ঠিক আছে, সেই কষ্টগুলো কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে যদি আমরা এখন সচেতন না হই। আমাদেরকে এখন সচেতন হতে হবে। এখন যদি আমরা সচেতন না হই, ভবিষ্যতে এই দেখো আমাদের বাবা মারা যে ভুলগুলো করছে, ঠিক আছে, বা আমাদের দাদু ঠাকুর দ্বারা অনেক ভুল করছে, সেই ভুলগুলো যদি আমরা এখন না শুধরে, তোমরা বড় হবে, তোমরা যদি শিখে না শুধরাও, তাহলে পরে কিন্তু এই পৃথিবীটা আর বাসযোগ্য থাকবে না, এই পৃথিবীতে আর থাকার মতো পরিবেশ থাকবে না। সেই পরিবেশটা রক্ষা করার জন্য আমাদেরকে আমাদের যেরকম বললেন বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র বুঝো তোমরা? বাস্তুতন্ত্র মানে হচ্ছে একটা জায়গা
সেখানকার মধ্যে বিভিন্ন জিনিস যে আছে, যেরকম গাছ, নদী, সেখানকার পাহাড়, সেখানকার পশু পাখি সবাইকে মিলে একটা বাস্তুতন্ত্র তৈরি করে। বাস্তুতন্ত্র এক কথায় বলতে পারো একটা লোকাল এরিয়ার একটা ফ্যামিলি। একটা ফ্যামিলিতে যেরকম বাবা মা ভাই বোন সবার প্রয়োজন, একটা বাস্তুতন্ত্রে গাছপালা, একটা নদী, একটা পাহাড়, একটা বেশ সুন্দর আকাশ, এসবের প্রয়োজন। কিন্তু এই যে আমরা যদি এই যে পরিবেশ সংরক্ষণ, জীব সংরক্ষণ এগুলো না করি, তাহলে বাস্তুতন্ত্রটা নষ্ট হবে। ঠিক আছে, স্যারেরা বললেন কি কি করণীয় করতে হবে, কি কাজ করতে হবে, কি করতে হবে না। তার মধ্যে আমি আরেকটা কথা বলি, আমরা হাতি তাড়ানোর জন্য একটা অবৈধ, একটা নিষিদ্ধ ব্যাপার আমরা মানে একটা প্রচেষ্টা আমরা করি, যেটা করা নিষিদ্ধ আইনত। হুলাপার্টি, এই আগুন জ্বালিয়ে মশাল দিয়ে বহু জোরে জোরে আওয়াজ করে হাতিদের উপর আক্রমণ করে হাতিদেরকে তাড়ানোর চেষ্টা করে। ঠিক আছে, অনেকেই আছে, অনেকে বড়রা আছে ফরেস্টের আশেপাশে যারা থাকে, অনেকে এই কাজটা করে। এটা কিন্তু আইনত অপরাধ। হুলাপার্টি, এই ধরনের বন্য প্রাণীদের উপরে আক্রমণ করা যাবে না। অ্যানিমালস অ্যাক্ট বা ওয়াইল্ড লাইফ অ্যাক্ট, যেটা বন্যপ্রাণ সংরক্ষণ আইন, এই আইনের অন্তর্গত এইটা কিন্তু নিষিদ্ধ। বা বিভিন্ন বন্য প্রাণীদের উপরে আক্রমণ করা, তাদের ক্ষতি করা, এটা কিন্তু নিষিদ্ধ। তাদেরকে নিজের থেকে তাড়ানোর চেষ্টা করা এটা নিষিদ্ধ, এটা কিন্তু করা যাবে না। এটা করলে কিন্তু হিতে বিপরীত হওয়ার চান্স বেশি থাকে। যদি আমি ধরো তোমাকে বকছি, ঠিক আছে, তুমি আমার বাড়িতে এসে আমি বকে দিলাম, তো হঠাৎ করে যদি তোমাকে একটা পাথর ঢিল মারি, তুমি কি করো? তোমার রাগ উঠবে, মাথায় আসবে কেন আমাকে পাথরটা ঢিল দিল, তুমি উল্টে গিয়ে হয়তো আরেকটা পাথর মারবে বা আক্রমণ করার চেষ্টা করবে। এই ধরনের কাজগুলো যখন করা হয় তখন কিন্তু বন্য প্রাণীরা কিন্তু আমাদের মতো বুদ্ধিমান না, সেই জন্য এই ধরনের কাজ কখনো করা যাবে না। ঠিক আছে, আমি এর বেশি আর কিছু বলবো না। তোমরা এই জিনিসগুলো তোমাদের বাড়িতে যাবে, বাবা মাকে বলবে, তোমাদের আশেপাশে যারা আছে, যারা এই স্কুলে আসে না বা বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব আছে অন্য স্কুলে আছে যেখানে হয়তো আমরা এখনো পৌঁছাইনি, তাদের সঙ্গে আলোচনা করবে। বিকেলে যখন খেলতে যাও, সকালে টিউশনে যাও, সব ওখানে গিয়ে আলোচনা করবে, সবাইকে বলবে যে হ্যাঁ এরকম এরকম করতে হয়, স্যারেরা এসেছিল, স্যারেদের নাম্বার ম্যাডামের কাছ থেকে পাওয়া যায়, বা এখানে নাম্বার আমাদের ফোনে আছে, অফিসের কাছে ফোন করতে হয়। এই জিনিসগুলো তোমরা সবাইকে বোঝাবে, কারণ কি তোমরা এখন ছোট, তোমরা যদি বুঝে শিখো, শিখে বড় হও, তাহলে কিন্তু তোমরা জিনিসগুলো করবে না। আর তোমরা এখন থেকে শিখতে শুরু করলে তোমাদের আগামী প্রজন্ম যারা, তোমাদের ভাই বোন যারা হবে, তোমাদের থেকে ছোট যারা হবে, তোমরা তাদেরকে শেখাতে পারবে। সেই জন্য মন দিয়ে শুনো, বোঝো, এই জিনিসগুলোকে শেখো এবং শেখাও। ঠিক আছে, ধন্যবাদ।